প্রয়াণ দিবসে আমি রবীন্দ্রনাথের পুরার মৃত্যুর সাথে সাথে রবীন্দ্রনাথ দুটো লাইন কবিতার বলেছিলেন, সেটা আমি পুনরাবৃত্তি করছি। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। সেটা একবারে সার্থক কথা উনি বলেছেন। ওনার মৃত্যুর সাথে সাথেই এই দুটি লাইন উনি লিখে দিয়েছিলেন। আর আমি একটা কথা বলবো যে নেতাজি প্রথম যখন আইসিএস পাশ করে এসেছিলেন তখন উনি ছিলেন মেয়র, আর তখন সুভাষচন্দ্রকে করেছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার, আর সুভাষচন্দ্র ছিলেন ওনার ভাব শিষ্য। সবাই যারা নেতাজি জীবনীকার তারা বলেন যদি যদি দেশবন্ধু জীবিত থাকতেন তাহলে ভারতবর্ষের রাজনীতিটা অন্য খাতে বইত, এবং আমাদের সুভাষচন্দ্রকেও আজ বিদেশে গিয়ে সেই আজাদিন ফৌজ গঠন করতে পারতো না। ভারতবর্ষের রাজনীতি তখনকার সময় এই স্বরাজ পার্টি কিন্তু ভারতবর্ষের রাজনীতিকে তখন করতো, যেটা বলা যায় চালিত করতো, এবং চালিকা শক্তি ছিলেন এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আজকের এই প্রয়াণ দিবসে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মহাপুরুষ আমি বলবো, কারণ ওনার ভিতরে যেই সমস্ত গুণাবলীর কথা আমরা জানতে পেরেছি, যে উনি যখন ব্যারিস্টারি পাশ করে ভারতে এসে প্র্যাকটিস শুরু করলেন তখন তার প্রসার ছিল না। কিছুক্ষণ আগে সাধনদা বলেছেন যে উনি ব্যারিস্টার ছিলেন এবং সার্থক ব্যারিস্টার ছিলেন। ওই সময় পৃথিবীতে যত ব্যারিস্টার ছিল তাদের কারোরই এই তখন মতো আমাদের চিত্তরঞ্জন দাসের মতো ইনকাম ছিল না। প্রচুর ইনকাম করতেন, মানে বিলাসও ছিল তার, কিন্তু তার যে নীতিজ্ঞান, তার যে পরায়ণতা, এটা কিন্তু বিশেষভাবে মানুষের কাছে আকর্ষণীয়। যে উনি গান্ধীজির ডাকে ওই সময়ে সব কিছু তার ধন দৌলত বাড়ি সব ত্যাগ করে, তখন বাড়ি ত্যাগ করার না, তখন সব কিছু ইনকামের সোর্স ত্যাগ করে তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপরে আরেকটা কথা যেটা বলতে হয়, যে কেউই তার বাবা কোনো কারণে ইনসলভেন্ট হয়েছিলেন, তিনি অর্থ 40,000 টাকা ফেরত দিতে পারেনি বলে ভারত সরকার তখন তাকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করল। কিন্তু পরবর্তীকালে কোনো লায়াবিলিটি থাকে না যে তাকে টাকা ফিরিয়ে দেওয়ার, যেহেতু ইনসলভেন্ট ডিক্লেয়ার্ড হয়ে গেছে। কিন্তু তার এত বড় ন্যায়নিষ্ঠা, তিনি সেই ইনসলভেন্ট ডিক্লেয়ার করার পরেও সেই 40,000 টাকা ওই সময়ে ফিরিয়ে দিয়েছিলেন। তার যে মানুষের প্রতি যে তার ভালোবাসা ছিল, সেটা সাধনদা বলেছেন যে ভবানীপুর থেকে কেওড়াতলা শ্মশান পর্যন্ত লোকে লোকারণ্য, হাঁটার জায়গা নেই, সব দেহ নিয়ে অ্যাডভান্স করতে পারছে না, এত লোক তখনকার দিন পর্যন্ত বা পরবর্তীকালেও হয়েছে বলে জানা নেই। এমন মহান ব্যক্তি কথা আজকের দিনে স্মরণ করতে পারাতে, আলোচনা করতে পারাতে একটা জিনিস হচ্ছে, মানুষের কাছে এই যে তার যে গুণাবলী ছিল কিছুটা না হলেও মানুষের অন্তরে একটু জায়গা পেয়ে যাবে। তাই তার মতো যদি একটুখানি আমরা পাই, সার্থক জীবনযাপন করতে পারবো, এই বলে তার 99তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আমি আমার শেষ বক্তব্য শেষ করছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 99তম প্রয়াণ দিবসে আমরা এই স্মৃতিরক্ষা সমিতি কর্তৃক মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল বলে আমরা সমবেত হয়েছি। সেটা শিলচরবাসীর একটা বড় পাওনা। আগামী বছর শতবার্ষিকী প্রয়াণ দিবস যখন উদযাপিত হবে, তার পূর্বে আমার একটা যে সাজেশন থাকলো, বিশেষ করে জন্মদিবস অর্থাৎ নভেম্বর মাসে যখন আবার লোক সমাবেত হবে এবং আশা করা যায় সেই সময় শীতকাল থাকায় একটু বেশি সমাবেত হয়, সেই সময় একটি বড় করে স্মৃতিরক্ষা সমিতি দ্বারা প্রয়াণ শতবার্ষিকী দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করবেন বলে আমি অনুরোধ করছি। আর
সাধন পুরকাস্ত মহাশয় অতি সংক্ষেপে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে বললেন, এবং যাদের সামনে বললেন আমার মনে হয় না তাদের সামনে আবার বলা বাহুল্য মাত্র। তাই আমি বিরত থাকলাম। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই দেশবরেণ্য নেতাকে তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। এবং এটাও সত্যি কথা যে যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন বাংলায়, শুধু একটা কথা বলবো যে একটা জিনিস বারবার প্রশ্ন উঠে আসে যে ভারতবর্ষের স্বাধীনতা কীভাবে এসেছিল, সে কি বিপ্লবের মাধ্যমে নাকি অতি সেই নিরীহভাবে যে সত্যাগ্রহ করে। কিন্তু আমি বলবো যে যেভাবেই আপনারা বলুন না কেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কর্মপদ্ধতি, বিশেষ করে পরবর্তীতে কংগ্রেস ত্যাগ করে যে স্বরাজ দল গঠন করলেন এবং যে স্বরাজ দলের সভাপতি তিনি ছিলেন, মতিলাল নেহেরু ছিলেন সাধারণ সম্পাদক, সেই স্বরাজ দলকে আপনি সম্পূর্ণভাবে অহিংস পদ্ধতি অনুসরণকারীও বলতে পারবেন না, আর কিছুতেই যে সহিংস পদ্ধতির যে অনুসরণকারী সেটাও বলতে পারবেন না। এক নূতন পদ্ধতি উনি দেখিয়ে গিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে অপরিণত বয়সে তিনি প্রয়াত হন। আমি তার স্মৃতির উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি।